অসভ্য লুচ্চা ডাক্তার একটা। সাহবীর সবে মাত্র রিফাকে পৌঁছে দিয়ে এসে বাড়ির চৌকাঠ পেরিয়েছে। ঠিক তখনই আকিব শিকদার একজোড়া জ্বলন্ত চোখে তার সামনে এসে দাঁড়ালেন। রাগে কাঁপতে থাকা গলায় তিনি গর্জে উঠলেন, বীর, এই বেয়াদব ছেলেটার সাথে তুমি দিদিকে যেতে দিলে? আজকাল কি আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? সাহাবীর শান্ত কিন্তু দৃঢ় দৃষ্টিতে বাবার দিকে তাকালো। কোনো উত্তাপ না দেখিয়ে ধীর স্বরে বলল, পাপা, বিষয়টাকে ওভাবে দেখছো কেন? ও তো নিজের স্ত্রীকে নিয়ে গেছে, এতে আমার কি করার ছিল? তাছাড়া সৌহার্দ্যের চোখে আমি নিজের জন্য গভীর ভালোবাসা দেখেছি। দিদি যদি ওর সাথে সুখী হতে চায় তবে আমার আর কোনো আপত্তি নেই। ছেলের মুখে এমন অবাধ্য কথা শুনে আকিব শিকদারের ক্রোধ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তার চোখের দৃষ্টিতে তখন আগুন। তিনি চিৎকার করে উঠলেন, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি জানো না সৌহার্দ্য কি করেছে? সেই ছেলেটার হাতে তুমি নিজের বোনকে তুলে দিতে চাইছো, আর ওই ছেলের জন্য আজ তুমি আমার মুখের উপর কথা বলছো? বাবার প্রতি অগাধ শ্রদ্ধা আর অন্ধ ভালোবাসা সাহবীরের অস্থিমজ্জায়। সে কখনো বাবার কথার ওপর কথা বলে না। বাবার তীব্র প্রৎসনায় সে মাথা নত করলো আর তর্কে চড়ালো না। সাহবীর যখন নিস্তব্ধ হয়ে চলে যেতে চাইল তখন আকিব শিকদার আচমকাই গলার স্বর নামিয়ে ফেললেন। এক অদ্ভুত শীতল গলায় বললেন, বীর, তুমি চাইলেই এখন আর তোমার সিদ্ধান্ত বদলাতে পারো না। তোমার এই বন্ধুত্বের জন্য আমি আমাদের মেয়েটার জীবনটা নষ্ট হতে দিতে পারি না। আর ওর এত নিকৃষ্ট কাজ নিজের চোখে দেখার পর কিভাবে ওর সাথে বন্ধুত্ব রাখো? দ্রুত ডিভোর্সের ব্যবস্থা করো। ডিভোর্সটা হয়ে গেলে আমি রিদিকে তাজওয়ালের হাতে তুলে দেব। ক্ষণিকের জন্য তার কণ্ঠস্বরটা কিছুটা করুণ হলো। আকরাম ভাইজানের শেষ ইচ্ছে ছিল তাওজানকে তার মেয়ে জামাই করার। আমি সেই ইচ্ছেটা পূরণ করতে চাই বীর। সাহবীর আর কোনো কথা বাড়ালো না, শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়ে ধীর পায়ে সেখান থেকে বেরিয়ে গেল। সাহবীরের যাওয়ার দিকে তাকিয়ে আকিব শিকদার পাশে থাকা আরিফা খানের দিকে ফিরে তীক্ষ্ণ গলায় বললেন, তোমাকে বারবার বলেছিলাম মেয়েটাকে আমেরিকা নিয়ে যেতে। দেখলে তো সারহান চৌধুরী কত বড় ধুরন্ধর। সম্পদের লোভে আমাদের না জানিয়ে নিজের এই বেয়াদব ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। স্বামীর মুখে সারহান চৌধুরীর প্রতি এমন ঘৃণা আর অর্থহীন অভিযোগ শুনে আরিফা খান বিরক্ত হলেন। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। তিনি কিছুটা ঝাঁঝালো স্বরেই বললেন, এইসব কি আজে বাজে কথা বলছেন আপনি? সারহান ভাইজানের যা সম্পদ তা দিয়ে খান বাড়ি আর শিকদা বাড়ি দুটোই তিনি অনায়াসে কিনে নিতে পারেন। সম্পদের লোভ তার নেই। আকিব শিকদার স্ত্রীর কথায় কান্না দিয়ে বরং আরো বিরক্ত হলেন। চোয়াল শক্ত করে বললেন, তুমি এসব কিছু বোঝো না। বেশি কথা না বলে তোমার ছেলেকে বলো দ্রুত যেন ওদের ডিভোর্সের ব্যবস্থা করে। রাত প্রায় 2টো। হৃদির দু চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। অস্থিরতায় এপাশ ওপাশ করতে করতে হঠাৎ বিছানায় হাতড়ে নিজের ফোনটা খুঁজে নিল সে। রিভা আসার সময় ফোনটা সাথে করে নিয়ে এসেছিল। হৃদি নিজের একটা ফেক আইডি থেকে কৌতূহলী হয়ে সৌহার্দ্যের প্রোফাইলে ঢুকলো। তবে সেখানে আহামরি কিচ্ছু নেই। লন্ডনের কোনো এক রাস্তায় দাঁড়িয়ে তোলা একটা ছবি আর ডাক্তারি, সব জটিল সব টিপস। আইডিটা অনলাইনে দেখে রিদির ভেতরটা দুষ্টুমিতে নিচে উঠল। সে চটপট একটা মেসেজ টাইপ করে পাঠিয়ে দিল। হাই হ্যান্ডসাম, কি করছো? মেসেজটা উপাস থেকে সাথে সাথে সিন হলো, কিন্তু কোনো উত্তর এলো না। রিদি নাছোড় বান্দা পরক্ষণেই আবার লিখলো, ইউ আর সো হট। এবারও মেসেজটা চোখের পলকে সিন হলো, কিন্তু সৌহার্দ্য কোনো টুস শব্দ করলো না। মেসেজ সিন করেছে অথচ উত্তর দিচ্ছে না। এই ব্যাপারটাই রিদির বেশ মজার মনে হলো। সে এবার আর একটু সাহসী হয়ে লিখলো, বেবি, আই মিস ইউ। এবার আর মেসেজটা সিন হলো না। রিদি ভেবেই নিল সে এখন আর রিপ্লাই দেবে না। হতাশ হয়ে ফোনটা বালিশের পাশে রেখে ঘুমানোর জন্য চোখ বুজলো। ঠিক তখনই মোবাইলের স্ক্রিনটা টুংটাং করে কেঁপে উঠল। রীতি দ্রুত হাতে ফোনটা তুলতেই তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। স্ক্রিনে ভেসে ওঠা উত্তরটা পড়ে তার গাল দুটো লজ্জায় রাঙা হয়ে উঠল। ইউ আর টু মাচ হট বেবি। বউয়ের সাথে টি20 ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছি। আই উইল টেল ইউ দ্য রেস্ট ওয়েন আই গেট হোম। ওয়েট ফর মি বেবি।
রাত তখন প্রায় 3টে। চারপাশ নিঝুম, নিস্তব্ধতার চাদরে ঢাকা, অথচ হৃদির মনের ভেতর তখন চলছে এক তুমুল ঝড়। জানায় ছটফট করতে করতে বারবার তার চোখ চলে যাচ্ছে বালিশের পাশে রাখা ফোনটার দিকে। স্ক্রিনটা এখন অন্ধকার, কিন্তু হৃদির মনের পর্দায় চলচল করছে সৌহার্দ্যের সেই শেষ মেসেজটা। যতবারই সেই কথাগুলো চোখের সামনে ভেসে উঠছে, হৃদির মনে হচ্ছে তার সমস্ত রক্ত যেন হুড়মুড় করে এসে জমা হয়েছে গালে। মুহূর্তেই তার মুখটা লজ্জায় রক্তিম হয়ে উঠছে। মেসেজের ভাষা আর ভঙ্গি দেখে হৃদির বুঝতে বাকি নেই যে সৌহার্দ্য একদম ধরে ফেলেছে ফেক আইডির মালিক হৃদি। এসিটা বেশ খানিকটা কমিয়ে দেওয়া, হাড় কাঁপানো ঠান্ডায় ঘর জমে যাওয়ার কথা, অথচ হৃদির গাল দুটো দাউ দাউ করে জ্বলছে, আর সেই উত্তাপ ছড়িয়ে পড়ছে সারা শরীরে। শীতেও তার ত্বকের উপর দিয়ে বয়ে যাচ্ছে অদ্ভুত এক উষ্ণ শিহরণ। সে দুহাতে মুখ চেপে ধরলো, যেন নিজের এই তীব্র লজ্জার বহিঃপ্রকাশকে আড়াল করতে চাইছে। ফেক আইডিটা থেকে একটু দুষ্টুমি করতে চেয়েছে হৃদি, কিন্তু নিজেই যে এমন গোলক ধাঁধায় ফেসে যাবে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি। যে মানুষটাকে সে সব সময় গম্ভীর, নির্লিপ্ত আর পেশাদার এক ডাক্তার হিসেবে দেখে এসেছে, সেই মানুষটার ভেতরে যে এমন রসিক আর উদ্দাম এক সত্তা লুকিয়ে আছে তা হৃদির কল্পনার অতীত। বালিশে মুখ গুজে এসে ফিসফিস করে বলে উঠল, ছি, কি অসভ্য, কি লজ্জা ডাক্তার একটা। রাত প্রায় 4টে। ভোরের নিস্তব্ধতা চারপাশকে ঘিরে ধরেছে। ডুপ্লিকেট চাবি দিয়ে নিঃশব্দে দরজা খুলে ভেতরে ঢুকলো সৌহার্দ্য। টানা ডিউটির ক্লান্তিতে শরীর ভেঙে আসছে, তার উপর সন্ধে থেকে কিছুই খাওয়া হয়নি। খিদেই পেট চুই চুই করছে। রান্নাঘরের দিকে এক পা বাড়ালো সে, কিন্তু পরক্ষণেই থমকে গেল। লন্ডনে থাকাতে এসে খালার বাসায় থাকতো, তাকে কখনো কিছু করতে হয়নি। সৌহার্দ্য রান্নাঘরের গলি ঘুজিও চেনে না, আর নিজে হাতে কিছু বানানো তার কাছে হিমালয় জয়ের সমান। হৃদিকে একবার ডাকবে কিনা ভাবলো, কিন্তু পরক্ষণেই মনে পড়লো বেশ রাত পর্যন্ত দুষ্টুমি করে মেয়েটি এতক্ষণে ঘুমিয়েছে, এখন ঘুম ভাঙা ঠিক হবে না ভেবে আর ডাকলো না। এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিজের ঘরে ফেরার পথে হৃদির ঘরের সামনে এসে তার পা আটকে গেল। দরজাটা সামান্য ভেজানো, মৃদু ধাক্কায় ভেতরটা দৃশ্যমান হতেই সৌহার্দ্যের নিঃশ্বাস মুহূর্তের জন্য আটকে গেল। ড্রিম লাইটের নীলচে আলোয় হৃদি এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে। ঘুমের ঘোরে টি শার্টটা কিছুটা উপরে উঠে গেছে, বেরিয়ে আছে মসৃণ উদর পাজামাটাও অনেকটা উপরে উঠে এসেছে। সৌহার্দ্য দ্রুত দৃষ্টি সরিয়ে নিল, ভ্রু কুঁচকে বিড়বিড় করে উঠল, এভাবে কেউ ঘুমায়? দরজাটা লক করে ঘুমালে কি হতো, স্টুপিড। তবুও এগিয়ে যেয়ে কাঁপা কাঁপা হাতে আলতো করে কাঁথাটা টেনে তার শরীরে জড়িয়ে দিল। এরপর সম্মোহিতের মতো গিয়ে বসলো হৃদির পাশে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছোট্ট গোলগাল শ্যামবর্ণের চেহারাটার দিকে। কি এক অদ্ভুত ক্ষমতা এই মেয়েটার, তাকে দিনের পর দিন নাজেহাল করে ছাড়ছে। হৃদি আহামরি সুন্দরী হয়তো নয়, কিন্তু তার চোখ আর চেহারায় এমন এক সম্মোহনী মায়া আছে যা সে কাউকে ঘায়েল করার জন্য যথেষ্ট। ঘুমন্ত হৃদির কপালে বিন্দু বিন্দু ঘামের শিশির চিকচিক করছে। সৌহার্দ্য একটু ঝুঁকে পড়ল, নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আলতো করে হৃদির নাকের উপরের ঘামটুকু মুছে দিয়ে তার নাকটা হালকা টিপে ধরে ফিসফিস করে বলল, আমার বোচা নাক। তো আওয়াজ না করে নিজের মনের অদ্ভুত ভালো লাগাটাকে লুকিয়ে সে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। নিজের রুমে ফিরে সৌহার্দ্য দ্রুত শাওয়ারটা সেরে নিল। ঠান্ডা জল শরীরে কিছুটা সজীবতা দিলেও মনের ক্লান্তি কাটল না। বিছানায় উপর হয়ে ধপ করে শুয়ে পড়ল সে। কাল সকালে আবার ক্লাস আছে। গত 2 সপ্তাহে টানা কয়েকটি ওটি থাকায় বেশ কয়েকটা ক্লাস নেওয়া হয়নি। অবশ্য সৌহার্দ্যের পক্ষে নিয়মিত ক্লাস নেওয়াও সম্ভব হয় না, মাসে হাতে গোনা কয়েকটা ক্লাসে তার নেওয়া হয়। বালিশে মুখ গুজেও সে স্থির হতে পারছিল না। হৃদির সেই নীল আলোয় মাখা ঘুমন্ত মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল।
অদ্ভুত এক ঘোর তাকে পেয়ে বসলো। তবুও চিন্তা ভাবনা বাদ দিয়ে চোখ বুঝলো। ভোর 6টার অ্যালার্মের শব্দে রিদির ঘুম ভাঙলো। কোনো রকম গায়ে ওড়নাটা জড়িয়ে সে দ্রুত ওয়াশরুমের দিকে ছুটলো। অজু সেরে নামাজটা পড়ে নিল সে, যেন মনের অস্থিরতা কিছুটা প্রশমিত হয়। এরপর কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সকালের স্নিগ্ধ বাতাসে চোখ বুজে রইল রিদি। রান্নাঘরের দিকে যাওয়ার কথা ভেবেও গেল না সে। আজ পড়ার পাহাড় জমে আছে। বিশেষ করে বায়োকেমিস্ট্রির একটা কঠিন টপিক কিছুতেই মাথায় ঢুকছে না। মাথা চক্কর দিয়ে ওঠার জোগাড়। হঠাৎ সৌহার্দ্যের কথা মনে পড়ল তার। মানুষটা গম্ভীর হলেও পড়া বোঝানোর দক্ষতা অসাধারণ, কিন্তু পরক্ষণেই ভয় তাকে গ্রাস করলো। অসভ্য লোকটার মেজাজের কি কোনো ঠিক আছে? এই ভালো তো এই খারাপ, যদি আবার ঝাড়ি মারে। তবুও পড়ার তাগিদে সব সংকোচ আর ভয় একপাশে সরিয়ে রিদি এগিয়ে গেল সৌহার্দ্যের রুমের দিকে। দরজার সামনে এসে তার বুকের ধুকপুকানি যেন বেড়ে গেল। ভয় হচ্ছে, তবু আলতো হাতে দরজাটা ঠেলে এসে ভেতরে পা রাখলো। ঘরে পা রাখতেই ক্রিয়েট অ্যাভেন্টাস পারফিউমের মাদকতা মাখা মিষ্টি গন্ধে রিদির চোখটা বুজে এলো। কিন্তু পরক্ষণেই যা দেখলো তাতে লজ্জায় তার মুখটা চেরির মতো লাল হয়ে উঠল। বিছানায় উপর হয়ে শুয়ে আছে সৌহার্দ্য। শরীরের ওপরের অংশটা অনাবৃত, কোমর পর্যন্ত কেবল একটি কাঁথা জড়ানো। রিদি তখন চোখ বন্ধ করে তড়িঘড়ি পেছন ফিরে চলে যেতেই চাইল। ঠিক তখনই ভেসে এলো সৌহার্দ্যের ঘুম জড়ানো কণ্ঠস্বর, কাম হিয়ার বেবি। হৃদির হৃৎপিণ্ড যেন গলায় এসে ঠেকলো। সে খুব ভালো করেই বুঝতে পারছে রাতের সেই মেসেজগুলোর রেস ধরেই সে এইভাবে ডাকছে। লজ্জায় কাষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে এবার ভেসে এলো সৌহার্দ্যের বিরক্ত ভরা কণ্ঠস্বর, দেড় ব্যাটারি দাঁড়িয়ে না থেকে কি চাই বলো? হৃদি মনে মনে নিজের রাগটা কোনো মতে চেপে আমতা আমতা করে বলল, একটা সাবজেক্ট বুঝছি না, একটু বুঝিয়ে দেবেন? সৌহার্দ্য আড়ামোড়া দিয়ে উঠে বসলো। বিছানায় হেলান দিয়ে বসা মানুষটার চোখ জোড়া ঘুমের ঘোরে লাল হয়ে আছে। হৃদির দিকে এক পলক তাকিয়ে হাতের ইশারায় কাছে ডাকলো সে। হৃদি সৌহার্দ্য থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে বইটা খুললো, কিন্তু আর চোখেও তার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। লোকটা কেমন অসভ্য, পাশেই তো টি শার্টটা পরে আছে, অথচ এভাবে অনাবৃত শরীরে বসে আছে। হৃদির মনের ভেতর তখন লজ্জা আর বিরক্তির এক অদ্ভুত লড়াই চলছে। সৌহার্দ্য হৃদির অস্বস্তিটা স্পষ্ট টের পেল, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই করলো না। সে হৃদির দিকে একটু ঝুঁকে বইয়ের টপিকটা বোঝাতে শুরু করলো, কিন্তু 2-3 বার বুঝিয়ে দেওয়ার পরেও হৃদির মাথায় কিছুতেই ঢুকছে না। ঢুকবে কিভাবে? তার দৃষ্টি বারবার সরে যাচ্ছে সৌহার্দ্যের সেই উন্মুক্ত সুঠাম বুকের দিকে। শরীরের লোমশ আর বলিষ্ঠ পেশিগুলোর সেই অদ্ভুত সৌন্দর্য হৃদির মনোযোগ পুরোপুরি নস্যাৎ করে দিচ্ছে। হৃদি মনে হলেই নিজেকে ধিক্কার দিল। ছি, আমি কবে থেকে এত বেহায়া হয়ে গেলাম? প্লিজ। ওর ভাবনার মাঝে সৌহার্দ্য বিরক্ত গলায় ঝাঁঝিয়ে উঠল, তুমি পড়তে এসেছো না আমাকে বিরক্ত করতে? হৃদি লজ্জায় কুকড়ে গিয়ে আমতা আমতা করে বলল, প্লিজ গায়ে কিছু জড়ান। সৌহার্দ্য বিরক্তির চরম শিখরে পৌঁছে ব্রুকুচকে তাকালো। পাশ থেকে টি শার্টটা টেনে নিয়ে কোনো মতে গায়ে জড়িয়ে নিল সে। এরপর আবার হৃদির দিকে তাকিয়ে নিস্পৃহ ভঙ্গিতে পড়াটা বুঝিয়ে দিল। হৃদি যখন বিষয়টা পুরোপুরি বুঝে উঠতে পারছে, ঠিক তখনই সৌহার্দ্য গমগমের স্বরে ঘোষণা করলো, আজ তোমাদের একটা ক্লাস টেস্ট নিব। হৃদি মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই নিচ্ছিল, তখন সৌহার্দ্যের গম্ভীর কণ্ঠস্বর তাকে আটকে দিল। গতবার টেস্টে তোমার থেকে যে 6 মার্ক কাটা হয়েছিল সেটা বাড়িয়ে দিলে হ্যাপি হবে? হৃদির মনে মনে একটু খুশি হলো। এমনিতেই তার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, তাই অন্তত এই একটা সুবিধা পেলে সে হাঁপ ছেড়ে বাঁচবে। খুশিতে গদগদ হয়ে হৃদি বলে উঠল, দেবেন? দিলে তো ভালোই হয়। সৌহার্দ্য তার গম্ভীর মুখটা হৃদির একদম কাছাকাছি এগিয়ে আনলো। ঠান্ডা গলায় সে বলল, ওকে দেন একটা মর্নিং কিস করো। কথাটা কানে যেতেই হৃদির মাথায় যেন আগুন জ্বলে উঠল। রাগে নাকমুখ কুঁচকে তেতে উঠে সে চিৎকার করে উঠল, অসভ্য, লুচ্চা, ধান্দাবাজ লোক একটা।
বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে গজগজ করতে করতে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। হৃদি ঘর থেকে বেরিয়ে যেতেই সৌহার্দ্য ঠোঁট কামড়ে মৃদু হাসলো। মেয়েটাকে এভাবে রাগাতে, তার সাথে দুষ্টুমি করতে তার অদ্ভুত ভালো লাগে। কথায় কথায় এই পুচকে মেয়েটি যেভাবে সাপের মতো ফনা তুলে যেভাবে তেড়ে আসে, তার সৌহার্দ্যের বেশ উপভোগ্য মনে হয়। হৃদির যাওয়ার পথের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলল, ভাবা যায় যে সৌহার্দ্য চৌধুরীর সামনে কথা বলতে পুরো মেডিকেল টিম থরথর করে কাঁপে, সেখানে আমার পুচকে বউটা আমাকে পাত্তাই দেয় না। নিজের মনেই এক চিলতে হাসি হেসে সৌহার্দ্য ফ্রেশ হতে চলে গেল। হৃদি রেডি হয়ে নিচে নামতে নামতে 8টা বেজে গেছে। নাস্তার টেবিলে বাড়ির সবাই আগেই বসে পড়েছে। সৌহার্দ্যকে সেখানে দেখে হৃদি একটু আড়ষ্ট হয়ে গেল। সৌহার্দ্য একবার হৃদির দিকে ভ্রুকুচকে তাকালেও পরক্ষণেই চোখ ফিরিয়ে নিল। খুব সামান্য কিছু খেয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে সে উঠে দাঁড়ালো। হৃদি দ্রুত পায়ে বেরিয়ে যেতে সৌহার্দ্য পেছন থেকে কোনো দিকে না তাকিয়ে গম্ভীর মুখে গমগমে কণ্ঠে নির্দেশ দিল, খেয়ে দেন আসো। হৃদি থমকে দাঁড়িয়ে মিনমিনে স্বরে বলল, দেরি হয়ে গেছে না। সৌহার্দ্য আর কোনো কথা না বাড়িয়ে শীতল গলায় বলল, আই এম টেলিং হোয়াট আই এম সেইং, ডু ইট ফাস্ট। বলেই সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে হন হন করে বেরিয়ে গেল। সারহান চৌধুরী এতক্ষণ তার ছেলের দিকেই তাকিয়ে ছিলেন। হৃদির প্রতি সৌহার্দ্যের এই অযাচিত যত্ন আর শাসনের ভেতরে তিনি এক অদ্ভুত নির্ভরতার ছায়া খুঁজে পেলেন। ছেলের এই রূপ দেখে তিনি স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন। মনের কোণে একটা চাপা ভয় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে নিজের মৃত বন্ধুকে দেওয়া কথাটি হয়তো তিনি ঠিকঠাক রাখতে পারবেন। হঠাৎ করেই সারহান চৌধুরীর মস্তিষ্কের পর্দায় ভেসে উঠল সেদিনের সেই ভয়াবহ স্মৃতি। আকরাম খানের অ্যাক্সিডেন্টের ঠিক আগের দিন ফোনটা যখন এসেছিল, আকরাম খানের কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক আতঙ্কিত। সেই কাঁপা কাঁপা গলায় আকরাম খান বলেছিল, আমার সামনে বিপদ সারান, তোর সাথে দেখা করে সব খুলে বলবো, কিন্তু তার আগে যদি আমার কিছু হয়ে যায় হৃদিকে তোর দায়িত্বই নিতে হবে। সায়েদা ভাবিকে কথা দিয়েছি, তার বোনের শেষ চিহ্নটুকু আমি তার হাতে তুলে দেব। বন্ধুর সেই শেষ আকুতি আর আতঙ্কিত কণ্ঠস্বর আজও তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। সেসব স্মৃতি মনে পড়তেই সারহান চৌধুরীর চোখের কোণে জল চিকচিক করে উঠল। ভারাক্রান্ত হৃদয়ে তিনি আর নাস্তা চালিয়ে যেতে পারলেন না। চোখের জল আড়াল করতেই তিনি চোখ বন্ধ করে নিলেন এবং নিঃশব্দে নাস্তার টেবিল থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেলেন। কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকতেই হৃদি দেখতে পেল শাইমকে। কোনো কিছু না ভেবেই সে দ্রুত এগিয়ে গেল শাইমের পিঠে একটা জোরদার চাপড় বসিয়ে চমকে দেওয়ার জন্য, কিন্তু হৃদির হাত শাইমের পিঠ স্পর্শ করার আগেই শাইম তীব্র বেগে সরে গেল। হৃদি অবাক হয়ে থমকে দাঁড়ালো। শাইমের এমন অস্বাভাবিক আচরণ তার বোধগম্য হলো না। সে ভ্রু কুঁচকে শাইমের দিকে তাকাতেই শাইম থমথমে গলায় বলল, তুই আমার থেকে দূরে থাক বোন। মনে মনে শাইম বলল, তোর ওই খাটাস জামাই চোর খাওয়ার কোনো শখ নেই আমার। কয়েকদিন আগের ঘটনাটা শাইম হৃদির হাত ধরে কিছু একটা বলছিল, যা কোনোভাবে সৌহার্দ্যের চোখে পড়ে যায়। এরপর সৌহার্দ্য তাকে নিজের চেম্বারে ডেকে রীতিমতো থ্রেট দিয়েছে। হৃদির সাথে কথা বললে যেন অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখা হয়। শাইমের এই অদ্ভুত ব্যবহার দেখে পৃথা ও সুমি অবাক হলেও আর কথা বাড়ালো না। এমনিতেই ক্লাসের জন্য দেরি হয়ে গেছে। তারা দ্রুত ক্লাসরুমের দিকে পা বাড়ালো। ক্লাসে ঢুকেই 4 জন এক নতুন মুখ দেখে থমকে গেল। শাইম কৌতূহলী হয়ে মেয়েটির সাথে পরিচিত হতে এগিয়ে গেল, কিন্তু মেয়েটি বাঁকা দৃষ্টিতে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। হৃদি বিরক্তিতে আর পাত্তা না দিয়ে সোজা গিয়ে নিজের সিটে বসলো। পৃথা আর সুমি পাশের এক সহপাঠীর কাছ থেকে জানতে পারলো মেয়েটি অন্য এক মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার হয়ে এসেছে। তার পোশাক আশাকের ধরন দেখে হৃদির অস্বস্তি হলো। সে নাক মুখ কুঁচকে বসে রইল। ঠিক সেই মুহূর্তে ক্লাসে প্রবেশ করলেন সৌহার্দ্য। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, চোখে মুখে এক হিম শীতল গাম্ভীর্য। সে যখন প্রজেক্টরের সামনে গিয়ে দাঁড়ালো, তখনই নতুন মেয়েটি হঠাৎ উঠে দাঁড়িয়ে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। সে বেশ উচ্চ কণ্ঠে বলে উঠল,
হাই স্যার, আমি সিনিয়র প্রফেসর ডক্টর এহসান তালুকদারের মেয়ে তুলিকা তালুকদার। মেয়েটির অসংলগ্ন পোশাকে কলেজে আসা আর তার ঔদ্ধত্য দেখে সৌহার্দ্য বিরক্তির চরম সীমায় পৌঁছলো। সে চোখ ফিরিয়ে নিয়ে গমগমে গলায় বলল, সিট ডাউন। এটা হাই হ্যালো করার জায়গা নয়। পরিচয় জানার প্রয়োজন হলে আমি নিজেই জেনে নেব। এখানে বাবার পরিচয়ের চেয়ে নিজের পরিচয় বেশি জরুরি। প্লিজ মেক দ্যাট। বলেই সে নিজের লেকচারে ফিরে গেল। অপমানিত বোধ করা তুলিকা চুপচাপ বসে পড়ল। সাইম এটা দেখে হো হো করে হেসে উঠলেও পরক্ষণেই সৌহার্দ্যের শীতল চোখের দিকে তাকাতেই হাসিটা কোনো রকমে গিলে ফেলল। মনে মনে গজগজ করে বলল, সাদা বান্দর, আর কাউকে পাঠাতে চাইলে পারলি না? শেষ পর্যন্ত এই খাটাস কি পাইলি যে কিনা নিজের বউকে কথা শোনাতে ছাড়ে না? প্রায় ঘন্টাখানে ক্লাস নেওয়ার পর সৌহার্দ্য সবাইকে প্রশ্নপত্র বিলি করে দিল। হাত ঘড়ির দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, 20 মিনিট সময়, এর মধ্যেই শেষ করতে হবে। ক্লাস জুড়ে নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিয়ে লিখছে। হঠাৎ হৃদির তলপেটে তীব্র মোচড় দিয়ে উঠল। যন্ত্রণায় হৃদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কপাল বেয়ে ঘাম ঝরছে। এমন অস্বস্তিকর মুহূর্তে কি করবে ভেবে সে দিশেহারা হয়ে পড়ল। লজ্জায় আর যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে সে আর চোখে সৌহার্দ্যের দিকে তাকালো। সৌহার্দ্য তখন থেকেই হৃদির দিকে লক্ষ্য ছিল। হৃদির এমন করুণার অস্বস্তিকর চাহনি দেখে সৌহার্দ্য স্থির থাকতে পারল না। ধীর পায়ে হৃদির সিটের কাছে গিয়ে সামান্য ঝুঁকে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, এনি প্রবলেম? হৃদি লজ্জায় কুঁকড়ে গেল। কিভাবে বলবে এই সমস্যার কথা, অথচ না বলে উপায়ও নেই। হৃদির চোখের কোণে জল আর অস্বস্তি দেখে সৌহার্দ্য পরিস্থিতিটা ঠিকই আঁচ করতে পারল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে হৃদির খাতাটা তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি আমার চেম্বারে যাও, আমি আসছি। সৌহার্দ্যের কণ্ঠে কোনো বাড়তি কৌতূহল নেই, বরং এক ধরনের অভয় ছিল। হৃদি কোনো কথা না বলে মাথা নিচু করেই দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। হৃদি বেরিয়ে যেতেই সৌহার্দ্য নিজের ফোনটা বের করে কাউকে একটা মেসেজ পাঠিয়ে দিল। হৃদি যখন সৌহার্দ্যের চেম্বারে গিয়ে ঢুকলো, তখনই এক নার্স এসে তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে গেল। নার্স মিষ্টি হেসে বলল, রিধি ম্যাম, সৌহার্দ্য স্যার এটা আপনাকে দিতে বলেছেন। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। নার্সের কথা শুনে হৃদির বুকের ভেতরটা একটু হালকা হলো। লজ্জায় আড়ষ্ট হয়ে সে মৃদু হেসে বলল, না আপু, আপাতত ঠিক আছে, ধন্যবাদ। নার্স চলে যাওয়ার পর হৃদি নিজের কাজ সেরে নিল, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত লজ্জা কাজ করছে। বিড়বিড় করে বলল, লোকটা কি অসভ্য, আমি মুখ খোলার আগেই কিভাবে সব বুঝে গেল। কথাটা ভাবতেই হৃদির গাল দুটো লজ্জায় টকটকে লাল হয়ে উঠল। প্রায় আধা ঘন্টা পর সৌহার্দ্যের চেম্বারে ঢুকতেই হৃদি এক অদ্ভুত সংকোচে আড়ষ্ট হয়ে পড়ল। লজ্জায় যেন ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। হৃদির এমন জড়সড় অবস্থা দেখে সৌহার্দ্য বিরক্তিতে ভ্রুকুচকে তাকাতেই হৃদির মনে হলো পৃথিবীটা যেন এই মুহূর্তে দ্বিধা বিভক্ত হয়ে থাকে। সৌহার্দ্য শান্ত অথচ কাঠখোট্টা গলায় বলল, হোয়াটস প্রবলেম? ইটস নর্মাল। এত লজ্জা পাওয়ার কি আছে? হৃদি ভেতরে ভেতরে ফুঁসে উঠল। অসভ্যটা সব বোঝে, অথচ কেমন করে যেন ইচ্ছে করেই ওকে লজ্জায় ফেলে দিচ্ছে। হৃদির ভেতরের চাপা রাগ বুঝতে না পেরে সৌহার্দ্যই ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যথা আছে? হৃদি কোনো কথা না বলে শুধু একবার মাথা নাড়ল। সৌহার্দ্য ড্রয়ার থেকে একটা ওষুধ বের করে ওর দিকে এগিয়ে দিল। ওষুধটা খেয়ে হৃদি আমতা আমতা করে বলল, আমার লেখাগুলো তো সব শেষ হয়নি। সৌহার্দ্য ওর খাতাটা হাতে নিয়ে একবার উল্টে পাল্টে দেখলো, তারপর চিন্তিত চোখে হৃদির দিকে তাকিয়ে বলল, এখন কি লিখতে পারবে? হৃদি সম্মতি জানালে সৌহার্দ্য খাতাটা ওর হাতে দিয়ে উঠে দাঁড়ালো। ঠিক আছে, তুমি লিখে রাখো, আমি রাউন্ড দিয়ে আসছি। বলেই সে চেম্বার থেকে বেরিয়ে গেল। কিন্তু হৃদির পেটের তীব্র মোচড় দেওয়া ব্যথা ওকে কিছুতেই লিখতে দিচ্ছিল না। অস্বস্তিতে ঘামছিল সে। খাতাটা অসম্পূর্ণ রেখেই কোনো মতে গুছিয়ে নিয়ে সৌহার্দ্য ফিরতেই সে খাতাটা এগিয়ে দিয়ে চলে যেতে চাইল, কিন্তু সৌহার্দ্য বাধা দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, একটু ওয়েট করো, আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। একা যেতে হবে না।
বলেই কাউকে ফোন করে বাকি রোগীগুলো দেখার দায়িত্ব দিয়ে সৌহার্দ্য রিদিকে নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ির সামনের সিটে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল রিদি। ব্যথায় শরীর যেন ভেঙে আসছিল। ড্রাইভ করতে করতে সৌহার্দ্য বারবার আর চোখে রিদির ফ্যাকাশে মুখটার দিকে তাকাচ্ছিল। হঠাৎ গাড়ির ভেতরের স্তব্ধতা ভেঙে সৌহার্দ্যের গম্ভীর স্বর ভেসে এলো। বেশি প্রবলেম হচ্ছে? রিদি মাথা নেড়ে না সূচক জবাব দিল। সৌহার্দ্য কথা বাড়ালো না, কিন্তু গাড়িটা একপাশে থামিয়ে দ্রুত পায়ে নেমে গেল। মিনিট খানেক পর ফিরে এলো, কিছু ডার্ক চকলেট আর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে ফিরলো। বাড়ির সামনে গাড়ি থামিয়ে দেখলো রিদি ব্যথায় কুকড়ে গিয়ে সিটেই ঘুমিয়ে পড়েছে। সৌহার্দ্য খুব সাবধানে, যাতে রিদির ঘুম না ভাঙে, ওকে নিজের বাহু বন্ধনে তুলে নিল। পালকের মতো হালকা রিদিকে কোলে নিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে রিদিকে ওর বিছানায় আলতো করে শুইয়ে দিয়ে সৌহার্দ্য সোজা চলে গেল ডাইনিংয়ে। কাউকে না পেয়ে নিজেই গরম পানি করে হট ব্যাগে ভরে আবার রিদির রুমে ফিরে এসে দেখলো রিদি যন্ত্রণায় কাতরাচ্ছে। সৌহার্দ্য ধীর স্থির হাতে রিদির জামার ওপর দিয়ে হট ব্যাগটা ব্যথার জায়গায় চেপে ধরলো। তারপর গায়ে কাঁথাটা টেনে দিল যত্ন করে। নিজের ক্লান্তিতে ওর পাশেই শরীর এলিয়ে দিল। বিকেলের ম্লান আলোয় সে রিদির জানালার গ্রিলে ধাক্কা খাচ্ছে। বাইরের পাখিগুলোর কিচিরমিচির আওয়াজ বিকেলের নিস্তব্ধতা ভাঙছে। কিন্তু রিদির ঘরের ভেতর সময় যেন থমকে আছে। রিদির তলপেটের সেই তীব্র যন্ত্রণাটা এখন খানিকটা কমে এসেছে। সৌহার্দ্যের বুকের উষ্ণ স্পর্শে সে এখন আরামে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ঠিক এই সময়েই শাহিদা চৌধুরী রিদিকে খুঁজতে খুঁজতে দোতলায় উঠে এলেন। কলেজ থেকে ফেরার পর থেকে রিদিকে তার চোখে পড়েনি, তাই একটু চিন্তিত ছিলেন তিনি। দরজার সামনে এসে হাতলটা আলতো করে ঘোরাতেই দেখলেন দরজাটা ভেজানো। ঘরের ভেতরের দৃশ্যটা দেখে শাহিদা চৌধুরীর পায়ের নিচে যেন মাটি স্থির হয়ে গেল। নীলচে মৃদু আলোয় বিছানার পাশাপাশি শুয়ে আছে সৌহার্দ্য আর রিদি। সৌহার্দ্যের হাতের ওপর মাথা দিয়ে রিদি তার নিজের এক হাতে সৌহার্দ্যের গলাটা পেঁচিয়ে ঘুমিয়ে আছে। সৌহার্দ্যের আর একটা হাত রিদির চুলের ভাঁজে আলতো করে রাখা। চুলে হাত বুলিয়ে দিতে দিতে ওভাবেই বোধহয় ঘুমিয়ে পড়েছে সে। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। ছেলের এই রূপ, এই কোমলতা, যা তিনি এতদিন ভাবতেই পারেননি, তা আজ প্রত্যক্ষ করে শাহিদা চৌধুরীর চোখের কোণে জল চিকচিক করে উঠল। এক পরম তৃপ্তির হাসি ফুটে উঠল তার মুখে। তিনি কোনো শব্দ না করে সন্তর্পণে দরজাটা আবার আগের মতো চাপিয়ে দিয়ে নিচে চলে এলেন। মনে মনে কেবল দোয়া করলেন এই সুখ যেন চিরস্থায়ী হয়। সন্ধ্যা প্রায় 6টার কাছাকাছি। হঠাৎ সৌহার্দ্যের ফোনটা তীব্র শব্দে বেজে উঠতেই নিস্তব্ধতা ভেঙে গেল। বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে বিছানা হাতড়ে ফোনটা নিয়ে দ্রুত কলটা কেটে দিল সে। পরক্ষণেই রিদির দিকে তাকাতে তার বিরক্তি মুহূর্তেই কর্পূরের মতো মিলিয়ে গেল। মেয়েটা তখনও ওর গলা জড়িয়ে ধরে নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। রিদিকে সরিয়ে দেওয়ার মতো নিষ্ঠুরতা সে করতে পারল না, বরং ওকে ওভাবেই আলতো করে জড়িয়ে ধরে রেখে সে পুনরায় ফোনটা কানে তুলল। ওপাশ থেকে কিছু একটা শোনা মাত্রই অত্যন্ত পেশাদার ও শান্ত কণ্ঠে বলল, গেট দ্য ওটি রেডি, আই উইল বি দেয়ার ইন অ্যাবাউট অ্যান আওয়ার। বলেই লাইনটা কেটে দিল। সৌহার্দ্য কিছুক্ষণ পর রিদিকে খুব সাবধানে নিজ থেকে ছাড়িয়ে নিতে চাইল। ঘুমের ঘোরে রিদি যেন ওকে আরো আঁকড়ে ধরলো, যেন এই মানুষটার মাঝেই সে তার সমস্ত নিরাপত্তার আশ্রয় খুঁজে পেয়েছে। সৌহার্দ্য নিজের হাতটা রিদির চুলের ভাঁজে গলিয়ে পরম মমতায় হাত বুলিয়ে দিল। তারপর কানের কাছে মুখ নিয়ে অতি নিচু স্বরে ডাকলো, বোচানাক, গেট আপ, কিছু খেতে হবে। হঠাৎ সৌহার্দ্যের গলার আওয়াজ কানে যেতেই রিদি ধরফড়িয়ে জেগে উঠল। নিজের অস্তিত্ব আর সৌহার্দ্যের সাথে সেই নিবিড় নৈকট্য অনুভব করতেই লজ্জায় তার সমস্ত শরীর উত্তপ্ত হয়ে উঠল। দ্রুত নিজেকে সরিয়ে নিতে চাইলে সৌহার্দ্য একটা বাঁকা বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। এমন বানরের মতো জাম্পিং দিচ্ছ কেন? স্টুপিড, খেয়ে ফেলবো আমি তোমাকে। রিদি কোনো উত্তর করতে পারল না। তার লজ্জা যেন আজ সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। সারাদিন এই অসভ্য লোকটার সামনে যে পরিমাণ লজ্জায় পড়তে হলো তা ভাবতে গিয়েই তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। রিদির এই লাজুক রূপ দেখে সৌহার্দ্য বিছানা ছেড়ে উঠতে উঠতে বিরক্ত হয়ে নির্বিকার কণ্ঠে বলল, এইটুকুতেই এই অবস্থা? এমন হলে তো আমার ট্যাবলেটগুলো দুনিয়াতে এসে আমাকে পাপা না ডেকে দাদা ডাকবে। স্টুপিড। কথাটা বলেই
সে আর কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল। সৌহার্দের যাওয়ার পথের দিকে তাকিয়ে হৃদি মুখটা বাঁকিয়ে আপন মনে বিড়বিড় করে উঠল। ছি, অসভ্য লোক। বউই তো মানে না, আবার কথায় কথায় বাচ্চার চিন্তা করে। দুনিয়াতে আসার আগেই ওদের কি সব আজব নাম দিচ্ছে, বজ্জাত কোথাকার। নিজের মনে অভিযোগ করতে করতে বিছানা থেকে নামার সময় তার চোখ পড়ল পাশে রাখা বড় একটা প্যাকেটটার ওপর। কৌতূহল বশত প্যাকেটটা খুলতেই হৃদির চোখ কপালে ওঠার জোগাড়। এই লোক যেন আস্ত একটা চকলেট আর চিপসের দোকানি ওর জন্য নিয়ে এসেছে, তাও আবার ঠিক সেই ফ্লেভারের চিপসগুলোই যা হৃদির সবচেয়ে প্রিয়। সৌহার্দ্য কিভাবে জানলো তার পছন্দের কথা? হৃদির মনটা অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেল, কিন্তু এখনই এসব নিয়ে ভাবার সময় নেই। শরীরটা এখনো বেশ নাজেহাল। নিজেকে একটু সতেজ করার জন্যে দরকার প্রয়োজনীয় জিনিস আর পোশাক নিয়ে হৃদি বাথরুমে গিয়ে পা বাড়ালো। রাত প্রায় 8টা। হৃদি খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল, আর সোফায় বসে রিভা তন্ময় হয়ে টিভি দেখছিল। হঠাৎ কলিং বেলের তীক্ষ্ণ শব্দে বাড়ির নিস্তব্ধতা ভেঙে গেল। হাতের খাবার নামিয়ে রেখে হৃদি দরজার দিকে এগিয়ে যেয়ে দরজা খুলতেই তার গলার কাছে শব্দটা আটকে গেল। সামনের দৃশ্য দেখে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে আরবান, আর তার পাশে পৃথা। পৃথার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ ধরে কেঁদেছে। এত রাতে আরবান আর পৃথাকে একসাথে, তাও এমন বিধ্বস্ত অবস্থায় দেখে হৃদির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দ্রুত এগিয়ে গিয়ে পৃথাকে এক হাতে পরম মমতায় জড়িয়ে ধরল। আরবানের দিকে তাকিয়ে শশব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো,